আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? তো শুরু হয়ে গেল আজকের আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 1 নবম অধ্যায়ের একটি ক্লাস। কী অবস্থা সবার? তো শুরু হয়ে গেল আজকের আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 1 নবম অধ্যায়ের একটি ক্লাস। আচ্ছা, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো। ওকে, আশা করি সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ এবং আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটু কমেন্টে ইনশিওর করো। আচ্ছা, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো। আচ্ছা, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে একটু কমেন্ট করে জানাই দাও। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে একটু কমেন্ট করে জানাই দাও। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে একটু কমেন্ট করে জানাই দাও। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে একটু কমেন্ট করে জানাই দাও। এই সেম মিজান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার কথাগুলো কি স্পষ্ট শুনতে পাচ্ছ? আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, বলছো সব কিছু ঠিক আছে। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, তো দেখো, আজকে হচ্ছে আমরা নবম অধ্যায়ে চলে এসেছি। কত অধ্যায়? নবম অধ্যায়। অনেকে চিন্তা করতেছো যে আবার অষ্টম অধ্যায় কী হলো, 8 অধ্যায়ের তো এখনও কিছুই করালেন না। নবম অধ্যায়ে যে আসলেন, নবম অধ্যায়ে আসার কারণটা হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা শিখব এটাই আমাদের 8 অধ্যায়ে কাজে লাগবে। নবম অধ্যায়ে যা শিখবো তাই অষ্টম অধ্যায়ে কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এই নবম অধ্যায় থেকে আমরা 2টা রচনামূলক প্রশ্ন দেখবো এবং 2টা রচনামূলক প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ফাইনালে আসতে পারে। ওকে, তাহলে এখানে যে রচনামূলক প্রশ্নটা দেখব, প্রথম যেটা প্রশ্ন, আমি প্রশ্নটা আগে ডিটেলস লিখে দিচ্ছি কারণ প্রশ্নটা এক এক রকমভাবে আসতে পারে। এখন এই কোশ্চেন অনেকে আবার দেখা যায় যে কোশ্চেন না বুঝে উত্তর মুখস্থ করে, অ্যান্সার মুখস্থ করে গিয়ে পরীক্ষার খাতে যা দেখে যে অ্যান্সার হয়তো তার কমন আছে কিন্তু প্রশ্ন কমন পড়তেছে না। বৃথা, জীবন পুরা বৃথা হয়ে গেল, এখানে কোনো লাভ নেই।
সুতরাং আগে কি করতে হবে, আগে হচ্ছে প্রশ্ন তুমি উত্তর মুখস্থ করতে বা উত্তর তুমি প্র্যাকটিস করতে যদি তোমার সময় লাগে 20 মিনিট, তুমি অন্তত 10 মিনিট তুমি প্রশ্নটা প্র্যাকটিস করো, প্রশ্নটা আগে পড়ো, প্রশ্নটা আগে বোঝো, হ্যাঁ, তারপর তুমি অ্যান্সার করবা। তা সুতরাং আগে আমরা প্রশ্নটা দেখি, প্রশ্ন কী কীভাবে আসতে পারে, কত রকমভাবে আসতে পারে, আমরা প্রশ্নটা একটু দেখি। দেখো এটা প্রশ্নটা হচ্ছে এরকম, সেভেন ফোর 148 ব্যবহার করে অক্টাল হতে বাইনারি এনকোডার ব্যবহার করে অক্টাল হতে বাইনারি এনকোডার বাস্তবায়ন করে কার্যপ্রণালী বর্ণনা করো। এনকোডার বাস্তবায়ন করে কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা, এইভাবে একটা প্রশ্ন আসলো, হ্যাঁ, এরকমভাবে আসতে পারে। তারপর আবার বলতে পারে যে অথবা অক্টাল হতে বাইনারি এনকোডার সার্কিট ও ট্রুথ টেবিল অঙ্কন করো। অথবা অক্টাল হতে বাইনারি এনকোডার সার্কিট ও ট্রুথ টেবিল অঙ্কন করে। এনকোডার সার্কিট ও ট্রুথ টেবিল অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা, তারপরে আবার অথবা দেখো অনেক বড় কিন্তু এটা, হ্যাঁ, প্রশ্নটা অনেক বড়, এটা বুঝতে হবে কিন্তু ভালো করে সবাইকে, এটা আগে বুঝতে হবে প্রশ্নটা আসলে কি বলছে। দেখো অথবা একটি 8:3 অর্থাৎ 8:3 এনকোডার লজিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো। এনকোডার এর লজিক সার্কিট অঙ্কন করে বর্ণনা করো। অথবা শুধু বলতে পারে, অথবা শুধুমাত্র বলতে পারে যে এনকোডার লজিক সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো, এইভাবেও বলতে পারে। ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো আগে প্রশ্ন বুঝতে হবে, হ্যাঁ, প্রশ্ন আগে বুঝতে হবে। দেখো প্রথম প্রশ্নটা দেখো, বলছে কি 74148। আচ্ছা, এই যে 74148 এইটা একটা হচ্ছে মডেল, বা এইটা একটা হচ্ছে তোমার কি ওই যে আমাদের যেমন ফোনের যেরকম মডেল থাকে সেরকম একটা মডেল, হ্যাঁ। তো এই 74148 এটা একটা সিরিজ বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো ব্যবহার করে অক্টাল হতে বাইনারি এনকোডার বাস্তবায়ন করো। আচ্ছা, অক্টাল হতে বলুক আর যাই হতে বলুক, তোমাকে কী করতে বলছে, এনকোডার বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা, এনকোডার জিনিসটা তাহলে এখানে আমরা এই প্রশ্নের মধ্যে কমন পাচ্ছি। কমন কী জিনিস পাচ্ছি এখানে, এনকোডার। দেখো এখানে আমরা এনকোডার পেলাম। এখানে দেখো অক্টাল হতে বাইনারি এনকোডার সার্কিট ও ট্রুথ টেবিল অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা, ঠিক এখানেও আমাদের কি এনকোডার থাকতেছে, কি থাকতেছে, এনকোডার থাকতেছে। আচ্ছা, তারপর দেখো তো একটি 8:3 অর্থাৎ 8:3 এনকোডার এর লজিক সার্কিট অঙ্কন করে বর্ণনা করো। তাহলে এখানেও আমাদের এনকোডার চাচ্ছে, তাহলে এই এনকোডারটাই আগে আমাদের বুঝতে হবে। তারপর হচ্ছে এই তিনটা কোশ্চেন আমি যে রেখে দিলাম, এই তিনটা কোশ্চেনের ঠিক একটাই অ্যান্সার হবে, যেটা করাই দিচ্ছে এটাই। আচ্ছা দেখো এনকোডারটা আসলে কি, এনকোডার এমন একটি লজিক সার্কিট যা দ্বারা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়।
আচ্ছা, আমি আবার বলতেছি, এনকোডার এমন একটি লজিক সার্কিট যা দ্বারা ডেসিমেল সংখ্যাকে কি করা যায়, বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এখন তুমি বলতেছো ভাইয়া এখানে তো লেখছেন আপনি অক্টাল হতে আবার বাইনারি এনকোডার বাস্তবায়ন করো। আচ্ছা, এই এনকোডার কিন্তু ধরতে পারো তুমি যে এর ইনপুটে এনকোডার তোমার হচ্ছে ডেসিমেল নিতে পারে, অক্টালও নিতে পারে। এখানে ডেসিমেল এবং অক্টালকে একই জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে। আমি আবার বলতেছি যে আসলে এনকোডারটা কী করে, এনকোডার হচ্ছে ডেসিমেল সংখ্যাকে কি করে আউটপুটে তোমার হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। এটা হচ্ছে কার কাজ, এটা হচ্ছে আমাদের এনকোডারের কাজ। ওকে, দেখো তারপর কি বলছে, এনকোডার বাস্তবায়ন করে কার্যক্রম বর্ণনা করতে বলছে। ঠিক একই প্রশ্ন এখানেও অক্টাল হতে বাইনারি এনকোডার সার্কিট অঙ্কন করো এবং ট্রুথ টেবিল অঙ্কন করে কার্যক্রম বর্ণনা করতে বলছে। তারপর এখানেও দেখো, এখানেও 8:3 এনকোডার এর লজিক সার্কিট অঙ্কন করে বর্ণনা করো। আচ্ছা, এই যে 8:3, এই এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের, এখানে যে 8:3 এই কথার অর্থ কি, এই যে 8:3, আচ্ছা এই 8:3 কথার অর্থ হচ্ছে আমার এখানে যে ঘটনাটা আমার 8টা হবে ইনপুট, 8:3 কথার অর্থ হচ্ছে 8টা আমার ইনপুট হবে এবং 3টা হবে আমার আউটপুট। অর্থাৎ আমার এই এনকোডারটা, যে এই এনকোডারটার মধ্যে আমার 8টা হবে কি, 8টা হবে আমার ইনপুট এবং 3টা হবে আমার আউটপুট। বিষয়টা আসলে এরকম, বিষয়টা আমি যদি দেখাতে চাই তোমাদের এখানে চিত্রের মাধ্যমে একটু হালকা করে দেখাই দেই। ধরো যে এটা একটা এনকোডার সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম, এটা ধরলাম এনকোডার। আচ্ছা, এটা এনকোডার একটা সার্কিট ডিভাইস, হ্যাঁ, সার্কিটের যে গঠনটা, সেই গঠনটা, ওকে, ব্লক ডায়াগ্রামটা। আচ্ছা, লজিক সার্কিটটা কিন্তু না, এটা কিন্তু লজিক সার্কিট না, এটা জাস্ট একটা ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, এখানে কি হবে, এই যে এভাবে ইনপুট, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে এরকমভাবে আমার কি হলো, এরকমভাবে 8টা ইনপুট আমি এই ডিভাইসে দিয়ে দিলাম। ও আউটপুট দেবে কে, আউটপুট দেবে কয়টা, 1টা 2টা 3টা। এইটাই বিষয়। আসলে আমরা এখানে ধরতে পারি যে আমার এখানে যদি তুমি কাজ করতে পারো, তুমি এখানে হচ্ছে কি করবা, A0 এটাকে ধরলা A1, এটাকে ধরলা A2, তারপর এটাকে ধরলা A3, এটাকে ধরলা A4, এটাকে ধরলা A5, এটাকে ধরলা A6, এটাকে ধরলা A7। দেখো 8টা হয়েছে কিন্তু, A0 A1 A2 A3 A4 A5 A6 A7, অর্থাৎ যে ইনপুটগুলো আমরা দিচ্ছি এটাকে আমরা এই সিরিয়ালে প্রকাশ করলাম। তুমি চাইলে B0 B1, এখন তুমি চিন্তা করতেছো ভাই আমি তো যদি এক কাজ করি, আমি যদি এটাকে A ধরি, পরেরটাকে B ধরি, তারপরটাকে C ধরি, হ্যাঁ এভাবেও হবে, কিন্তু আসলে এখানে যে সিকোয়েন্সটা মেনটেন করতেছে এটা আসলে একটা, তুমি হচ্ছে যে কোনো একটা লেটারের, তুমি হচ্ছে ওই লেটারটা দিয়েই তুমি ধারাবাহিকতা যে সিকোয়েন্সটা এটা তুমি এইভাবে করবা, যে হচ্ছে A0 তারপরে হবে A1 তারপর A2 A3, এইভাবে করলে আসলে জিনিসটা সামঞ্জস্যপূর্ণ দেখায়। তারপর দেখো এগুলোকে তুমি যদি এনকোডারের ভেতরে দাও, এখন আউটপুটে তুমি কী পাবা, আউটপুটে তুমি এখানে যে কোনো একটা জিনিস ধরতে পারো, হতে পারে এখানে Q0, তারপর Q1, তারপর Q2, অথবা তুমি এখানে Q0 না দিয়ে O1 O0 O1 O2। দেখো এখানে O0টার এখানে কিন্তু ডাবল ও মনে হচ্ছে না, তো যেহেতু আমরা এখানে যেহেতু ঝামেলা না যাই, আমরা হচ্ছে Q0 Q1 Q2 এইভাবেই করবো, ঠিক আছে। আমাদের আউটপুটে এইভাবেই থাকবে। ওকে, এই এতটুকু বুঝছো কি না একটু কমেন্ট করো দেখি। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা বোর্ড তো পুরো ভর্তি হয়ে আছে তাই না, বোর্ডটা ক্লিন করতে হবে। প্রশ্ন তো হয়তো অনেকে বুঝতে পারছো, প্রশ্নটা হচ্ছে এই আমাকে একটা এনকোডার সার্কিট আর কি বাস্তবায়ন করতে হবে, এইটাই হচ্ছে মেইন থিম, এই মেইন কনসেপ্ট এই কোশ্চেনের মেইন কনসেপ্টটা কি বুঝলাম, এই প্রশ্নটার মেইন কনসেপ্টটা বুঝলাম যে একটা এনকোডার
লজিক সার্কিট আমাকে এখানে বাস্তবায়ন করতে হবে। সেটা কার সাহায্যে? ট্রুথ টেবিলের সাহায্যে। এটা অবশ্যই একটা ট্রুথ টেবিলের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তোমাকে এটা প্রথম প্রশ্নটা আসলেও ওই ট্রুথ টেবিলের সাহায্যে করতে হবে, দ্বিতীয় প্রশ্নটা আসলেও ট্রুথ টেবিলের সাহায্যে করতে হবে, তৃতীয় প্রশ্নটা আসলেও ট্রুথ টেবিলের সাহায্যে করতে হবে। এক কথায় এই 3টা কোশ্চেনের একটাই অ্যান্সার হবে। এখন যেটা করাচ্ছি এই অ্যান্সারটাই তোমার এই 3টা কোশ্চেনের জন্য, ঠিক আছে? তাহলে আমি এখন এগুলা মিশাই দিই, তুমি হয়তো বুঝতে পারছো যে আসলে এখানে আমরা এনকোডার একটা সার্কিট অঙ্কন করব। দেখো এখন প্রশ্নটা মিশাই দিই, প্রশ্নটা এত কিছু রাখার দরকার নেই, এখন জায়গা যেহেতু শর্ট আমরা প্রশ্নটা মিশাই দিই। আচ্ছা এখন হচ্ছে আগে এনকোডার না, এনকোডারটাকে এখানে লিখে নিই। আচ্ছা যেহেতু এনকোডারটা হচ্ছে আজকে ক্লাস, তাহলে এনকোডারটা এখানে লিখে দিলাম। দেখো এখন হচ্ছে আমরা যে কাজটা করব, অ্যাট ফার্স্ট আমরা ট্রুথ টেবিল আঁকবো। আচ্ছা ট্রুথ টেবিলটা কীভাবে আঁকবো? ট্রুথ টেবিলটা সেম প্রসেসে আঁকবো। আঁকার প্রসেসটা হবে এখানে আগে আমি একটু দেখাই দিই। আমাদের যেহেতু ট্রুথ টেবিলটা অনেক বড় লাগতেছে, আমরা একটু বড় করে আর্ট করি। ওকে দেখো আমি আগে কি করলাম, আগে হচ্ছে ইনপুট এবং আউটপুটটা বের করে নিই। দেখো এখানে আউটপুট ধরলাম এই এতটুকুকে, এই এতটুকু আমার আউটপুট। ওকে দেখো এইটা হচ্ছে পুরোটাই আমার ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। আবার বলতেছি, এই পুরো ঘরটা এখানে আমার থাকবে ইনপুট আর ওটা থাকবে আউটপুট। আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমি যে কাজটা করব, আমরা কি বলছিলাম ওখানে বলছিলাম যে হচ্ছে ওই যে 8:3 দেখলাম না। আচ্ছা 8:3 কথা অর্থ হচ্ছে 8:3, তার মানে হচ্ছে 8টা আমার কি হবে? ইনপুট হবে, আর 3টা হবে আউটপুট। আচ্ছা যদি 3টা আমার আউটপুট হয় তাহলে এখানে 3টা আউটপুট দিয়ে দাও, 3টা তুমি আউটপুট এখানে দিয়ে দাও। এখানে ধরো এই একটা আউটপুট বের হয়ে গেল, এই একটা আউটপুট, এখানে 3টা আউটপুট হয়ে গেছে তাই না? এই 1 2 3 3টা আউটপুট হয়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে এখানে আমাদের কয়টা বের হবে? 8টা তাই না? কয়টা? 8টা। আচ্ছা এই যে একটা, দেখো এই যে একটা দিয়ে দিলাম, 2 3 4 5 6 7 8। একটা ঘর বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও ছোটো করা যাবে, এখন সমস্যা নেই। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে যাচ্ছে তাই না? তাহলে আমরা কাজ করি, আমরা হচ্ছে এখানে একদম ঘিজিবিজি অবস্থা যেটা আছে একটা বাদ দিয়ে দিই। ধরো যে এটা বাদ দিয়ে দিচ্ছি, এই ঘরটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা এই ঘরটাকে এখন বাদ দিয়ে দিলাম, এখন হবে 8টা। আর একটু আমরা এই ঘরটাকে একটু চাপাই, একটু সরাই লিখলে, সরাই দিলে আরও সৌন্দর্যটা বাড়বে। দেখো এই ঘরটাকে আমরা একটু জাস্ট মাঝামাঝি করে দিই। হ্যাঁ এই যে এখন 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে। ওকে আচ্ছা দেখো এখন হচ্ছে এই 8টা হলো কি? ইনপুট। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এই যে সারিগুলো দিব একটা করে যে আমার সারি হবে, এই যে একটা করে যে সারি হবে এখানে, এই সারিগুলো আসলে আগে প্রথম সারিটা দিয়ে দিই, এটার সাথে তো কোনো সম্পর্ক নাই। এই প্রথম সারিটাকে দিয়ে দিই। দেখো প্রথম সারিতে আমি দিয়ে দিলাম, এখানে দিলাম হচ্ছে, আচ্ছা এটা পরে দিচ্ছি। এই আমার পরের যে সারিগুলো হবে, এই সারিগুলো আসলে কার সাপেক্ষে হবে, আসলে কিভাবে হবে এটা? আসলে এই সারিগুলো এর আগে আমরা কি করছিলাম, এর আগে আমরা দেখছিলাম যে ভেরিয়েবল কয়টা, সেই অনুপাতে আমরা ভেরিয়েবল যদি আমাদের এ বি থাকতো তাহলে 2 টু দি পাওয়ার n এর এখানে 2 দিতাম। যদি শুধুমাত্র এ আর বি থাকতো, যখন এ বি সি থাকতো তখন 2 টু দি পাওয়ার 3 দিতাম, তাই না? 3 দিলে কি হতো? 8টা সারি আমাদের অঙ্কন করতে হতো, তাই তো? আচ্ছা এখানে প্রসেসটা হবে কীরকম? এখানে প্রসেসটা হবে আমার এখানে আউটপুট কয়টা? এখানে আমাদের আউটপুট হবে 3টা, তাই না? আচ্ছা আউটপুট 3টা হওয়ার কারণে আমরা এখানে যে কাজটা করব সেটি হচ্ছে আউটপুট যদি আমাদের 3টা হয় তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 3 হবে, তাই না? আমাদের এখানে আউটপুট 3টা হলে 2 টু দি পাওয়ার 3 হবে, কিন্তু এই যে জিনিসটা একটু তোমাদের বুঝতে হবে। আউটপুট 3 হলে 2 টু দি পাওয়ার 3 হবে। দেখো
এখানে ইনপুটের সাথে কিন্তু কোনো সম্পৃক্ত নাই, তোমার এই যে সারিগুলোর ক্ষেত্রে ইনপুটের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আউটপুটের সাথে সম্পর্ক। আউটপুট কটা আছে? 1টা 2টা 3টা, তাই না? এই 1টা 2টা 3টা থাকার কারণে আমার এখানে সারির সংখ্যাগুলো হবে ওই যে ইনপুট দ্বয়, তাহলে সেই ইনপুট দ্বয়কে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করলে 2 এর উপর 3, তাহলে কত হচ্ছে? 8টা। তার মানে আমাদের সারিগুলো হবে 8টা সারি। তাহলে আমরা তো 8টা সারি দিয়ে দিই, এখানে 8টা সারি করে দিচ্ছি। কত? এই দেখো, এই একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই আমাদের 8টা। জানি না নিজ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা, যাই হোক দেখি আমরা একটু। এটা হবে আমাদের অ্যাট ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে A0, A1, A2, A3, A4, A5, A6, A7। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে আমরা চাইলে Q1, Q0, Q1, Q2 এভাবে দিতে পারি, অথবা আমরা এখানে Q0, Q1, Q2 দিতে পারি, অথবা এখানেও আমরা Q0, Q1, Q2 দিতে পারি, তোমাদের ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। তবে সিকোয়েন্সটা, ধারাটা মেনটেন রাখতে হবে। আচ্ছা দেখো, তো এখানে আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমার A0 পজিশন কোন পজিশনে আছে? A0 পজিশন কিন্তু আমার আছে 1 নম্বরে, তাই না? তাহলে A0 পজিশন যদি আমাদের 1 নম্বরে থাকে, দেখো এটা কিন্তু 1 নম্বর পজিশন, তাই না? তাহলে এটাকে আমি 1 দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটাকে 1 দিয়ে দিচ্ছি। 1 নম্বর পজিশন, এখানে আমি 1 দিয়ে দিচ্ছি, বাকিগুলো সব 0 দিয়ে দিচ্ছি। এখানে পজিশন কত? A1 এর পজিশন কত? A1 এর পজিশন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার পজিশন, তাই না? আচ্ছা 2 নাম্বার পজিশন মানে কি? এখানে আমাদের তাহলে 2 নাম্বার পজিশনে 1 হবে, 2 নাম্বার পজিশনে 1 দিয়ে দিলাম, তারপরে কি বাকিগুলো 0। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তারপর এই A2 কয় নাম্বার পজিশনে আছে? 3 নাম্বার পজিশনে, 1 2 3 নাম্বার পজিশনে। আচ্ছা 3 নাম্বার পজিশনে থাকলে আমরা এটাকে 0 দিলাম, এটাকে 0 দিলাম, এটাকে 1 করে দিলাম, বাকিগুলো সব 0 হয়ে গেল। তারপর দেখো এখানে A3 দেখো, এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, এখানে 1 হচ্ছে, তারপর বাকিগুলো সব 0। পজিশনের উপর নির্ভর করবে, ঠিক আছে, প্রত্যেকটাই পজিশন অনুযায়ী। তাহলে এটা A4 পজিশন, তাহলে এখানে A4 পজিশন হলে কি হবে? দেখো A4 পজিশন মানে কি? এটা কিন্তু 5 নাম্বার পজিশনে আছে, এই যে 1 2 3 4 5, তাহলে হলে কি এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, আর এখানে 1, তাই না? দেখো 1 2 3 4 5 নাম্বার পজিশনে, বাকিগুলো সব 0তে থাকতেছে। ওকে, তারপর দেখো এখানে A5 মানে কি? দেখো 6 নাম্বার পজিশন। ওকে, 0 0 0 0 0 1, তারপর এটাও কি 0, এটাও 0। তারপর দেখো, তারপর এখানে 6 মানে কি? A6 মানে কি? A6 মানে হচ্ছে 7 নাম্বার পজিশন, তাহলে এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানে 1, তারপর এখানে কি 0 হলো। তারপর দেখো A7 মানে কি? 8 নাম্বার পজিশন, এখানে 0, এখানে 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটা 1। ওকে, আচ্ছা আমি একটু দেখি নিজ পর্যন্ত আমার দেখা যাচ্ছে কিনা। অনিক আক্তার কি বলছো ভাইয়া? 8 অধ্যায় কি করাবেন না? আমি তো শুরুতেই বলছিলাম, ক্লাস শুরুতে তুমি হয়তো ছিল না, ক্লাস শুরুতেই আমি বলেছি যে হচ্ছে আমাদের 8 অধ্যায়টা একটু জাস্ট স্ক্রিপ্ট করলাম। এই ক্লাসের পর অর্থাৎ আগামীকালকে ক্লাসে আমি 8 অধ্যায় করাবো। আজকে হচ্ছে 9 অধ্যায়টা শেষ করে দিচ্ছি। এই 8 অধ্যায়ের সাথে 9 অধ্যায় সম্পৃক্ত বিধায় আমরা আগে 9 অধ্যায় করাচ্ছি। এটা করলে 8 অধ্যায়টা তোমাদের সুবিধা হবে বুঝতে, যার কারণে এটা আগে শুরু করলাম। ওকে, আচ্ছা দেখো, তারপর হচ্ছে এতটুকু কাজ শেষ। এতটুকু বুঝছো কিনা একটু বলো তো? এতটুকু বুঝে থাকলে কমেন্ট করে জানাই দাও। হ্যাঁ, তারপর দেখো এই যে Q1 Q2 Q1 Q0, এখানে আসলে কি ঘটনা ঘটবে? এখানে আসলে আমরা এইখানে এই যে আউটপুট যে 3টা আছে, এই আউটপুট 3টায় আমরা ওই BCD
সিস্টেমে অ্যাপ্লাই করব। বিসিডি সিস্টেম যেটা বিসিডি কোডের যে সিস্টেম, বিসিডি কোডের সিস্টেম কি প্রথমে 1 হয়, তারপর 2 হয়, তারপর কি হয়, তারপর হচ্ছে 3 হয়, তাই সরি 1 হয় 2 হয়, তারপর কি হয় 4 হয়, তাই না? বিসিডি সিস্টেমটা কি 1 2 তারপর কত 4। আচ্ছা, তাহলে এই Q0, তাহলে এখানে Q0 এটাকে ধরলাম হচ্ছে Q1 আর এটাকে ধরলাম Q2। আচ্ছা দেখো, এখানে হচ্ছে যে Q0, তার মানে আমরা কি বুঝতে পারতেছি কি এখানে একটা করে হবে, তাই না? সব কিছু কি করে হবে, একটা করে হবে। তাহলে এখানে 0 1 0 1 0 1 0 1, ওকে। তারপরে এখানে কি 2টা করে হবে, Q1 এ কটা করে হবে, 2টা করে হবে। তাহলে কি হবে এখানে 0 0 1 1 0 0 1 1। তারপর দেখো এই যে Q2 মানে কি 4টা করে হবে, তাহলে 4টা 0, দেখো 4টা 0 4টা 1, শেষ হয়ে গেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি তোমরা করে ফেলো তাহলে মনে করো যে কাজ আমাদের মোটামুটি 80% শেষ। এই মানে আসলে ট্রুথ টেবিলটা এখানে আসলে মেইন ফ্যাক্ট। আচ্ছা দেখো তো এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, মিতান বলছো এটা বুঝলাম, বাট যখন 7 4 1 4 8 থাকবে তখন কিভাবে বুঝবো যে কয়টা আউটপুট দিতে হবে? ও গুড কোশ্চেন। দেখো আমি কি বলছিলাম প্রথমে যে ওই 3টা কোশ্চেনের একটাই অ্যান্সার। যখন ওই রকম 7 4 1 8 এরকমভাবে থাকবে, এটা তোমার মডেল দেওয়া থাকবে, তুমি কি করবা, তোমার যদি তুমি দেখো শুধুমাত্র অ্যানকোডার লেখা আছে, যদি তুমি দেখো কি অ্যানকোডার লেখা আছে, এই কথাটা যদি লেখা আছে, তাহলে অবশ্যই তুমি এই যে আমি যেভাবে করাচ্ছি অ্যান্সারটা, এই অ্যান্সারটাই দিয়ে দিবা, শুধুমাত্র অ্যানকোডার লেখা থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, যদি লেখা থাকে যে এরকমভাবে যে 4 অনুপাত হচ্ছে কত, 4 অনুপাত হচ্ছে তোমার 2, 4 অনুপাত 2 এরকমভাবে যদি থাকে 4 অনুপাত 2, তখন কী হবে জানো? তখন হবে তোমার এই 4টা থাকবে হচ্ছে ইনপুট, আর 2টা থাকবে হচ্ছে তোমার হচ্ছে আউটপুট। এই প্রসেস সেমভাবে এইভাবে তুমি কী করবে, ট্রুথ টেবিল দিবা, তখন তোমাকে কী করতে হবে, তোমার হচ্ছে A0 A1 A2 A3 এই পর্যন্ত নিতে হবে, বাকিগুলো আর লাগবে না। A4 A5 A6 A7 এগুলো কিন্তু লাগবে না, ঠিক আছে? এইটার ক্ষেত্রে জাস্ট একটু ভিন্নতা। আর হচ্ছে কি দেখো, আরেকটা হচ্ছে কি দেখো, আরেকটা হচ্ছে এখানে এই যে Q0 Q1 তুমি রাখবা, যেহেতু 2 বলছে, Q0 Q1 রাখবা, এবং Q2 এখানে লাগতেছে না, এই ঘরটা লাগতেছে না। এবং এই সারিগুলো কি করবা তখন, সারিগুলো তখন তোমাদের কি হবে দেখো তো, এখানে আউটপুট কি 2 না? আচ্ছা, 2 যদি হয় তাহলে আমি কি বলছিলাম, আমরা এই যে এই সূত্র অ্যাপ্লাই করবো, এখানে 2 টু দি পাওয়ার কি হবে 2 হবে, তাহলে কি 4, তখন আমার এই যে সারিগুলো কয়টা হবে, 4টা সারি হবে। তার মানে শুধুমাত্র একটা শুধু ব্যতিক্রম এখানে এনকোডারের ক্ষেত্রে, একটা মাত্র ব্যতিক্রম, যদি প্রশ্নে এরকম উল্লেখ করা থাকে যে 4 অনুপাত কত 2 এইভাবে এরকমভাবে থাকে, তখন তুমি বুঝে নিবা যে এখানে আমাদের 4টা হবে ইনপুট আর 2টা হবে আউটপুট। এইটা জাস্ট একটু ভিন্ন। আর বাকি যে 3টা কোশ্চেন আমি দেখাই দিলাম, ওই 3টা কোশ্চেনের ক্ষেত্রে এই যেটা অ্যান্সার করাচ্ছি এই অ্যান্সারটাই হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। মিশন বলছো মুখস্থ, কোনটা মুখস্থ কথা বললাম আমি বুঝলাম না। এটা আসলে হচ্ছে তোমার নিয়ম, এই নিয়মে তুমি কি এটাকে তুমি মুখস্থ ধরো তাহলে মুখস্থই, যদি মনে করো মুখস্থ তাহলে মুখস্থ। আচ্ছা দেখো, যদি এই পর্যন্ত বুঝে থাকো, এখন পরবর্তী যে কাজটা হচ্ছে দেখো আমার এই যে Q0 Q1 Q2 এখানে আমাদের যে আউটপুটগুলো পাইছি, এই আউটপুটগুলোকে এখন আমরা দেখবো যে আউটপুটগুলোর সাথে ইনপুটে কারা কারা তোমার হচ্ছে সম্পর্কযুক্ত আছে। কি বললাম, আউটপুটের সাথে ইনপুটে কারা কারা সম্পর্কযুক্ত আছে। কি বলছো মিজান? বলছো যে হচ্ছে H4128 এইটার, ও H4128 এটা তো মডেল, এটা তো তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা একটা সিরিজ, এটা একটা মডেল। আমরা যেমন যে ফোনের মডেলগুলো বলি না, যে হচ্ছে রেডমি নোট 8 এই যে, বা এটা ওটা এরকম মডেলগুলো বলি, এই মডেলগুলো কি মুখস্থ, মানে আমরা কি এই মডেলগুলো কীভাবে আসছে না আসে অত কিছু ব্যাখ্যা জানতে যাই, ব্যাখ্যা কিন্তু জানতে চাই না, আমরা কি মডেলগুলো মুখস্থ করি, ঠিক একইভাবে এই মডেলগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, বা এই সিরিজটা তোমাকে মুখস্থ রাখতে হবে।
যাই হোক, এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমি যেটা বললাম এখানে আউটপুটে যে Q0 Q1 Q2 আছে, এই Q0 Q1 Q2 এর সাথে আমার ইনপুটে কারা কারা সম্পর্ক যুক্ত আছে এটাকে তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে এটা নির্ণয় করতে গেলে আমাদের স্পেস দরকার, আমরা উপরে একটু স্পেস করে নিচ্ছি। দেখো, আচ্ছা আগে অ্যাট ফার্স্ট Q0 এইটা, এই আউটপুটটাকে দেখি। Q0 দেখো তো, এই Q0 এর সাথে কারা কারা সম্পৃক্ত। এই Q0 যে কলামটা আছে, এই কলামটার মধ্যে আমার যেখানে 1 আছে সেই সারিটাকে আমরা নিব। তাহলে এখানে 1 আছে, তার মানে আমাদের এই সারি বরাবর দেখো, তখন কিন্তু আমাদের এই যে Q1 এবং Q2 কিন্তু তোমাদের অ্যাভয়েড করতে হবে বা ইগনোর করে রাখতে হবে, ওটাকে দেখা যাবে না, ওটা তখন চিন্তা করতে হবে না, ওটা কল্পনা থেকে বাদ দাও। তাহলে Q1 এবং Q2 বাদ, জাস্ট এই যে Q0 মধ্যে যেখানে 1 আছে সেই সারিটাকে দেখো। আচ্ছা, এই সারিটার মধ্যে এই দুটো যেহেতু বাদ গেল, ঠিক এখানে এখন লক্ষ্য করো, এখানে ইনপুট দ্বয় একটু লক্ষ্য করো, ইনপুট দ্বয় এখানে 1 আছে কোথায়, 1 আছে আমার A1-এ, তাই না? তাহলে A1-এ কি আছে, 1 আছে, তার মানে আমি A1-এর কাজ এখন করব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে A1-এর কাজটা এখন নিতে হবে, আমাদের এখানে A1 আমরা নিয়ে নিলাম। তারপর প্লাস দাও, তার মানে আমরা এই Q0 এখানে 1-এর কাজ করলাম, এটার কাজ করলাম। তারপর এখানে 1 আছে, তার মানে আমরা এখন এটার কাজ করব। আচ্ছা, এইটা এখানে দেখো তো 1 কোথায় আছে, এখানে 1 আছে এইখানে, তাই না? তাহলে কি A3 না? দেখো তো এখানে কি বোঝাচ্ছে, এটা A3 বোঝাচ্ছে। তাহলে A3, তারপর আমরা এখানে A3 লিখে দিচ্ছি, প্লাস দাও। তারপর দেখো তো কোথায় 1 আছে, এই যে এখানে 1 আছে, তার মানে আমরা এই দিকটি লক্ষ্য করি এই দেখো, এই যে এখানে কে, এটা হচ্ছে A5, এটা কত, A5। আচ্ছা, তাহলে আমরা এখানে A5 দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এখন দেখো এখানে 1 আছে, তাই না? আচ্ছা, এখানে 1 আছে, এখানে কোথায় আমার 1 আছে, এই যে 1 আছে, এখানে কি তোমার A7। আচ্ছা, এখানে আমরা A7 দিয়ে দিচ্ছি। এতটুকু বুঝছো কি না? আমাদের এখন এটার কাজ শেষ, আমাদের এই যে Q0 এই আউটপুটের কাজ শেষ। এভাবে ঠিক আমাদের Q1 Q2 এভাবে করতে হবে। এতটুকু বুঝছো কি না? আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা Q1 Q2 করি। আচ্ছা, Q1টা দেখো তো কি হয়, Q1 কোথায়, এটা না? আচ্ছা, Q1 এর এখানে 1 আছে, তার মানে কি দেখো তো, এখানে 1 আছে, মানে আমার এই যে A2-কে নিতে হবে। তাহলে আমরা কাকে নিব, A2-কে নিব, আমরা A2 নিয়ে নিলাম। তারপর দেখো, তারপর এখানে 1 আছে, এখানে 1 আছে মানে কাকে নিব, এখানে 1 আছে মানে আমরা এখন নিব হচ্ছে কাকে, নিব হচ্ছে A3-কে, কাকে নিব, A3-কে। তারপর দেখো, তারপর হচ্ছে, তারপর কোথায়, এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে মানে আমরা কাকে নিব, A6-কে নিব। তাহলে এটা A6 প্লাস, তারপর দেখো তো এখানে 1 আছে, এখানে 1 আছে মানে আমরা কাকে নিব, A7-কে নিব, A7। ওকে, এটা Q1-এর কাজ শেষ। দেখো, এখন আমরা কার কাজ করব, এখন হচ্ছে আমরা এটা কাজ হয়ে গেল, এখন আমরা এইটার কাজ করব, Q2। আচ্ছা, Q2-র কাজটা দেখো, Q2 কি বলছে দেখো, Q2-র কোথায় কোথায় 1 আছে, এখানে 1 আছে না? আচ্ছা, এখানে 1 আছে মানে কি দেখো তো, এই যে এখানে 1 আছে, তার মানে কি কাকে নিব আমরা, A4-কে নিব। তাহলে আমরা কাকে নিব, A4। আচ্ছা, নিলাম। তারপর হচ্ছে এখানে 1 আছে, তারপর হচ্ছে কাকে নিব, দেখো এখানে হচ্ছে A5। আচ্ছা, আমরা A5-কে নিয়ে নিলাম, প্লাস। তারপর দেখো এখানে আমাদের কোথায় 1 আছে, এখানে, তাহলে দেখো তো কাকে নিতে হবে, আমার A6-কে নিতে হবে, A6-কেও আমরা নিয়ে নিলাম। তারপর দেখো তো কোথায় 1 আছে, এখানে 1 আছে, তাই না? তাহলে এখানে কোথায় আছে, A7। আচ্ছা, এতটুকু বুঝছো কি না? আমি একটু মিলাই নেই, তোমরা একটু দেখো বুঝছো কি না। ওকে, ঠিক আছে আমাদের, ঠিক আছে, তোমরা বুঝছো কিনা একটু বলো তো।
যদি বুঝতে পারো একটু জাস্ট কমেন্ট করে জানাই দাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে, আপনি চালা যান। যেহেতু তোমরা আজকে বেশ কয়েকজন ক্লাস করতেছো, গত ক্লাসে তোমাদেরকে আমি পাই নাই, গত ক্লাসকে 2-1 জনকে পেয়েছি, তাও পুরোপুরি ক্লাসে তোমরা ছিল না। তার আগে গত ক্লাসে সেখানেও মোটামুটি কেউ ছিল না, ঠিক আছে। আজকে যেহেতু তোমরা 2-3 জন ক্লাস করতেছো, একটু জাস্ট কমেন্ট করবা। আজমেরি খাতুন কি বলছো? ভাইয়া বুঝতেছি না কখন ক্লাস শুরু হয়েছে, আর আজকে তো ছুটি। ও আজকে তো ছুটি না, আমি তো বলছিলাম যে গ্রুপে বলে দিয়েছিলাম যে হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 1 আমরা শুরু করলাম। আমি কিন্তু আজকে এই পর্যন্ত 3টা ক্লাস নিলাম, ঠিক আছে। তো আমি বলছিলাম যে আমরা এই যে শুরু করলাম ক্লাস, বই শেষ না হওয়া পর্যন্ত ক্লাস চলবে এবং প্রতিনিয়ত আমাদের রাত 10টার সময় ক্লাস চলবে। এখন আগামীকাল আমি চিন্তা করতেছি, আগামীকাল তোমাদের 2টা ক্লাস নেব, এই ডিজিটাল ইলেকট্রনিক্স 1-এর 2টা ক্লাস নেব। একটা নিব হচ্ছে তোমাদের 3টার সময়, বিকাল 3টায়, আবার নিব হচ্ছে রাত 10টায়, ঠিক আছে। একটু তোমরা কষ্ট করে কালকে 3টার সময়, বিকাল 3টার সময় অ্যালার্ট থাকবা, আমি গ্রুপে জানাই দেবো, ঠিক আছে। বিকাল 3টার সময় তোমরা একটু কষ্ট করে অ্যালার্ট থাকবা। আমরা আগামীকাল বিকাল 3টায়ও এই ডিজিটাল ইলেকট্রনিক্স 1-এ ক্লাস নিব, আবার রাত 10টায়ও নিব, ঠিক আছে। আচ্ছা, যারা বোঝোনি তোমরা একটু কষ্ট করে রেকর্ড ক্লাস দেখে নিও, অথবা এখান থেকে আমি এতটুকু যে বুঝাই দিছি এরপর থেকে অনেক কিছু এখনও বোঝার বাকি আছে, সেই অনুযায়ী তোমরা বুঝতে থাকো, ঠিক আছে। এখন মূলত আমাদের যে সমীকরণ 3টা আউটপুটের 3টা সমীকরণ আমরা পেয়ে গেছি, Q0, Q1, Q2 আউটপুটের সমীকরণ পেয়ে গেছি, এবং ওই সমীকরণগুলো দিয়ে আমরা এখন লজিক সাইকেল অঙ্কন করব, ঠিক আছে। আমরা তাহলে এটা মিশাই দিই, ওকে, মিশাই দিলাম, এটার আর প্রয়োজন নাই। আচ্ছা দেখো, ভৌমিক কি বলছো? একবারে এত লোড নিয়েন না ভাইয়া। মিজান কি বলছো? গ্রুপে এত কথা বলে যে ইম্পর্টেন্ট কথাগুলো দেখা যায় না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে নোটিশটা দেওয়ার পর আমি পিন করে দেবো, হ্যাঁ। আজমিনী খাতুন বলছো ভাইয়া একসাথে 2টা ক্লাস নেন, তবে মাথায় কাজ কি যাবে। আচ্ছা দেখো, মানে 2টা ক্লাস আহামরি কিন্তু বেশি লোড না, কারণটা আমি একটু বলি তোমাদের। তোমরা এখন হয়তো পরীক্ষা শেষ অনেকের, তোমরা এখন ফ্রি আছো, সারা দিন মিলে 2টা ক্লাস, সারা দিন রাত মিলে 2টা ক্লাস, এটা আহামরি খুব একটা প্রেশার যাবে না। আর ব্যাপারটা হচ্ছে এটা তো তোমরা মানে আজকে যে ক্লাসটা এখন এখানে করাচ্ছি, ঠিক এরকম সিমিলার ক্লাস, মানে আজকের ক্লাসের মতো সিমিলার ক্লাস, একই টপিক মোটামুটি, ওটা আগামীকাল আমরা করাবো। তা সুতরাং বেশি একটা কষ্ট হবে না, মাথার মধ্যে বেশি একটা কষ্ট হবে না। আর রোজা থাকতেছো ভালো কথা, রোজা অবশ্যই তোমরা রাখবা, কিন্তু কথা হচ্ছে কষ্ট তো আমার হওয়ার কথা, কারণ আমি রোজা থাকতেছি, রোজা থাকা অবস্থায় ক্লাস নিচ্ছি, কষ্ট আমার হওয়ার কথা, কিন্তু এটা কোনো ব্যাপার না, কারণ তোমাদের সিলেবাস শেষ করতে হবে, ঈদের আগেই শেষ করতে হবে। কারণ ঈদের পর দেখা যাবে যে ঈদের পর অনেকে পড়াশোনা করার একটা মানে নিজেদেরকে সময় দেওয়ার একটা সময় চলে আসবে, নিজেদেরকে নিয়ে সময় দিবা, তখন হচ্ছে এরকম ক্লাস করার সময় থাকবে না, ঠিক আছে। আর আমারও তখন নিজেকে সময় দেওয়ার সময় চলে আসবে, আমিও আর কি মোটামুটি আমার যে একাডেমিক পড়াশোনা আছে ওখান থেকে অনেকটা পিছিয়ে আছি, সেখানেও আমাকে সময় দিতে হবে। তো সুতরাং আমাদের এই মানে প্রসেসটা এইভাবেই চলতে থাকে, হ্যাঁ, ওকে। আচ্ছা মিজান কি বলছো? লাস্ট এক্সাম 1 তারিখ। আচ্ছা তোমার হয়তো এক্সাম শেষ হয়নি, হয়তো আরও মানে বাকিদের হয়ে গেছে শেষ, হ্যাঁ। দেখো তারপর দেখো, এই যে আমাদের সমীকরণগুলো বের হয়ে গেল, এই সমীকরণগুলো দিয়ে আমরা লজিক সাইকেল অঙ্কন করবো। আচ্ছা আমরা কী করি অ্যাট ফার্স্ট এখানে A0 দেই, A0 তো এখানে প্রয়োজন নাই, তারপরও দিয়ে দিই A0, A1, A2, A3, A4, A5, A6, A7। আমাদের যে ইনপুট 8টা, আমরা ইনপুট 8টা এখানে দিয়ে দিলাম, তাই না? দেখো তো ইনপুট 8টা আমাদের হয়ে গেছে, এবং প্রত্যেকটা ইনপুট থেকে আমরা এখন লাইন বের করে নিলাম। প্রত্যেকটা ইনপুট থেকে কী বের করে নিলাম? লাইন। আচ্ছা প্রত্যেকটা ইনপুট থেকে আমরা কী বের করে নিলাম? লাইন বের করে নিলাম,
হয়ে গেল, লাইন বের করা হয়ে গেছে। আচ্ছা দেখো এখন প্রত্যেকটা দেখো কি অবস্থায় আছে, এখানে A1 A3 A5 A7 প্রথমের যে সমীকরণটা আছে এটার দিকে দেখো, এই সমীকরণে কিন্তু প্রত্যেকটা আমার যোগ অবস্থায় আছে। আসলে যোগ কে করে? যোগ করে আমাদের কোন গেট? অর গেট। যোগ আমাদের কোন গেট করে? অর গেট করে, তাই না? তাহলে যোগ কে করে? অর গেট করে। আচ্ছা তারপর দেখো Q1 এর দিকে দেখাও, Q1 A2 A3 A6 A7 এগুলো কি অবস্থায় আছে? এগুলো আমার যোগ অবস্থায় আছে। তাহলে এগুলা যে যোগ অবস্থায় আছে এটা কোন গেট করে? যোগের কাজ অর গেট করে, তাই না? ঠিক আছে, এখানে দেখো নিচের দিকে, এখানেও ঠিক একইভাবে এরাও কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তার মানে কি এরাও কি অর গেটেই থাকবে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখন। হ্যাঁ আচ্ছা আমরা অ্যাট ফার্স্ট আগে Q1টা দেখি। ওকে আচ্ছা Q1 এর ক্ষেত্রে কি আছে? A1 A3 A5 A7। তাহলে এই যে A1কে নিলাম আমরা এখান থেকে, A1কে নিয়ে নিলাম, দেখো A1কে নিয়ে কোথায় নিয়ে গেলাম? একটু সামনে নিয়ে গেলাম, A1কে নিয়ে গেলাম। তারপর A3, আচ্ছা A3 কোথা থেকে নিলাম? এখান থেকে নিলাম। হ্যাঁ এখান থেকে আমরা A3কে নিলাম। তারপর দেখো তারপর হচ্ছে এখানে A5 আছে, আচ্ছা A5কে এখান থেকে আমরা A5কে নিয়ে নিলাম। আচ্ছা তারপর দেখো A7 আছে, তাই না? আচ্ছা A7 কোথায়? এই যে এখানে A7, তাহলে এখানে আমরা A7কেও নিয়ে নিলাম। আচ্ছা এখন এগুলোকে প্রত্যেকটাকেই আমাকে কোথায় নিয়ে যেতে হবে? অর গেটে নিয়ে যেতে হবে। যেহেতু অর গেট আমরা যোগ করি, অর গেটের দ্বারা আমরা কী করি? যোগ করি। এই অর গেটে ঢুকাই দিলাম। আচ্ছা অর গেটে ঢুকাই দেওয়ার পর অর গেটের যে আউটপুটটা বের হবে সেই আউটপুটে কি? সেই আউটপুটটা হচ্ছে আমার এই Q0। তাহলে সেই আউটপুটটা কি আমার? এই Q0 আউটপুট। ওকে আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে ঠিক একইভাবে এখন আমরা এই Q1 করব। Q1 দেখো A2, তাই না? Q1 প্রথমে কি আছে? A2 আছে, A2কে নাও, A2কে নাও। তারপর কাকে নিবা? A3, A3কে নাও। তারপর কাকে নিবা? A6, A6কে নাও, ঠিক আছে? তারপর A7, এই যে A7কেও আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা এই যে এগুলাকে আমরা প্রত্যেকটা কি করব? আমরা প্রত্যেকটায় এখন অর গেটে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে এটাকে আমরা কি পাচ্ছি? আউটপুটে পাচ্ছি আমরা Q1। ওকে তারপর দেখো, তারপর হচ্ছে এবার আমাদের Q2তে কি আছে? A4 A5 A6 A7। তাহলে A4 কোথায়? A4 হচ্ছে এখানে না? আচ্ছা এটাকে নাও, A4কে নাও। তারপর হচ্ছে কি A5 কোথায়? এই যে A5, তাহলে A5কে নিলাম। তারপর A6 কোথায়? A6 এখানে, এই যে A6কেও আমরা নিয়ে নিলাম। আচ্ছা A6কে নিলাম। তারপর হচ্ছে A7, আচ্ছা A7 কোথায়? A7 হচ্ছে এখানে। আচ্ছা প্রত্যেকটাকে আবার কোথায় দিয়ে দেবো? আমরা অর গেটের ভেতরে দিয়ে দেবো। আচ্ছা অর গেটের ভেতরে দিয়ে দেওয়ার পর আমরা আউটপুটে কী পাবো? আউটপুটে আমরা পাবো যে Q2 হয়ে গেল, ঠিক আছে? Q2। আচ্ছা তাহলে এইটাই আমাদের মূলত যে লজিক সার্কিট এটা, ঠিক আছে? আচ্ছা এতটুকু বুঝছো? এখানে কিন্তু আমাদের যে A0 কিন্তু কোনো কাজ নাই, বাট এটা দিয়ে দিলে ভালো হয়, কারণ এটা আমাদের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা ঠিক থাকবে। এভাবে রাখবে এটা। সবাই একটু প্লিজ কমেন্ট করো যে বুঝছো কি না। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার থাকলে আমাদের 90% কাজ শেষ। হ্যাঁ এখন একটু জাস্ট কাজ বাকি আছে। কাজটা হচ্ছে এই যে আমরা যে লজিক সার্কিটটা এখানে অঙ্কন করলাম, এটা কি সার্কিট, তাই না? আচ্ছা এই সার্কিটটাকে আমরা এখন একটা ব্লক ডায়াগ্রামের রূপ দিব। ব্লক ডায়াগ্রামের রূপ দিব বলতে ব্লক ডায়াগ্রামটা এই যে প্রথমে আমি যেটা দেখাইলাম সেটাই। হ্যাঁ আচ্ছা প্রথমে যেটা ডায়াগ্রাম দেখাইছিলাম বোঝানোর জন্য, সেই ডায়াগ্রামটাই আমরা এখন এটা লিখবো। ওকে আচ্ছা এতটুকু বুঝছো তো নাকি? আচ্ছা মিশাই দিলাম। আচ্ছা দেখো এখন হচ্ছে ব্লক ডায়াগ্রামটা কী হবে? ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এইভাবে তোমাকে একটা বক্স করতে হবে। বক্সটা আরও বড় করা যায় চাইলেই। দেখো বক্সটা আমরা একটু বড় করে নিলাম। বক্স হয়ে গেল। বক্সটা হচ্ছে কিসের বক্স? এটা হচ্ছে এনকোডার, তাই না? এনকোডার। আচ্ছা দেখো আমাদের এখানে ইনপুট ঢুকছিল আমাদের এই যে 1
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ইনপুট না। আচ্ছা, তারপর দেখো আউটপুট করা বের হয়েছিল কয়টা, 1টা 2টা 3টা। এই বক্সটা তোমাকে দিতে হবে পরীক্ষার খাতায়। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট যেভাবে যে সিকোয়েন্স অনুযায়ী যেভাবে করাইছি ঠিক এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় দিবা, কোনো মার্ক কাটবে না, একটা মার্কও কাটবে না, একদম ফুল মার্ক পাবা। যেভাবে যে সিকোয়েন্সে করালাম সেই সিকোয়েন্সে ধারাবাহিকভাবে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর দেখো এখানে এটাকে আমরা A0 দিলাম, এটাকে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা কি A4 এটা A5, এটা A6, এটা A7। আচ্ছা, তারপর দেখো এখানে এটা কি হবে, Q0 Q1 Q2। শেষ, আমাদের অ্যান্সার শেষ। বুঝছো কি না? ভৌমিক বলছো যে পরে আউটপুটগুলো যোগ করা লাগবে না। জি না, পরে আউটপুটগুলো যোগ করতে হবে না। পরে আউটপুটগুলো আমরা কেন যোগ করবো? পরে আউটপুটগুলো যোগ করলে তো তখন কী হয়ে যাচ্ছে দেখো তো, পরে আউটপুটগুলো যোগ করলে ব্যাপারটা কীরকম হয়ে যাচ্ছে দেখো। পরে আউটপুটগুলো যদি আমরা আবার যোগ করি তাহলে দেখো Q0 প্লাস Q1 প্লাস Q2। আচ্ছা, এই যে এরকম হবে, আমাদের কি সমীকরণটা এরকমভাবে পাইছিলাম, সমীকরণটা পাইছিলাম Q0 আলাদা, Q1 আলাদা, Q2 আলাদা, তাই না? এরকমভাবে তো পাই নাই, যার কারণে পরে তো আবার যোগ করার কোনো প্রয়োজন আসে না। জাস্ট আমরা Q0 Q1 Q2 এভাবে তিনটা আমরা আউটপুট বের করবো। আর তিনটা আউটপুট বের করার কারণটা কি? কারণ আমাদের প্রশ্নটা কী ছিল, 8:3 এরকমটা না। 8:3 মানে কি, 8টা ইনপুট 3টা আউটপুট। বুঝছো কি না? ঠিক আছে, আমি আবারও বলতেছি তোমাদের, যেটা আগামীকাল হচ্ছে 3টার সময়, আগামীকাল 3টার সময় আমরা আবার হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের এই অধ্যায়ের আরেকটা পার্ট 2 নিয়ে আসতেছি। হ্যাঁ, আর হচ্ছে রাতে নিয়ে আসতেছি, আবার রাত 10টায় নিয়ে আসতেছি তোমাদের 8 অধ্যায়। এখন কিন্তু 9 অধ্যায় করালাম, আবার হচ্ছে আগামীকাল রাতে 10টার সময় আমরা কোন অধ্যায় করবো, 8 অধ্যায়। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করো। আসলে রোজা থাকলে যে পড়াশোনা করতে হবে না তা কিন্তু না, রোজা থাকতে হবে, নামাজ পড়তে হবে, তারপর কোরআন তেলাওয়াত যা যা আছে সব কিছু করতে হবে। হ্যাঁ, এবং পাশাপাশি তোমাকে কী করতে হবে, অবশ্যই পড়াশোনা করতে হবে। ঠিক আছে, যেহেতু পরীক্ষার সামনে, পরীক্ষার হাতে সময় কম, আমাদের হয়তো মে মাসেই এক্সাম হবে, মে মাসের হয়তো প্রথম 1-2 সপ্তাহ পর এরকম সময়ে আমাদের কী হবে, এক্সাম হবে। সুতরাং সময় নষ্ট করার আর কোনো নাই, বিকল্প নেই, আমরা হচ্ছে সময় নষ্ট করবো না। তাহলে পড়াশোনায় ফোকাস দাও। ঠিক আছে, তো এতটুকুই, আল্লাহ হাফেজ।